দেখছেন TV9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে ডট 5:30 মানেই বিকেলের বিতর্ক। দেখুন 3.5 মাস পর আজকে বৈঠকে বসেছে INDIA জোট, ইন্ডিয়া জোট। 3.5 মাস আগের পরিস্থিতি আর 3.5 মাস পরের পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। এই 3.5 মাসে আমরা দেখেছিলাম পাঁচটা রাজ্যে ভোট যুদ্ধ হয়েছে। সেখানে ইন্ডিয়া জোটের শরিক যারা আছে একে অপরের বিরুদ্ধে তির্যক মন্তব্যও করেছে। আমরা দেখেছিলাম, আমরা দেখছি শীর্ষ নেতৃত্ব যখন মানে কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতৃত্ব যখন জোটের বৈঠক করছে তখন রাজ্য স্তরে যারা শীর্ষ নেতৃত্ব তারা আবার অন্য কথা বলছেন, তারা তাদের মতন করে লড়াই করার কথা বলছেন। শুধু তাই না, নেতৃত্বরা বলছেন জোটের মুখ, প্রধানমন্ত্রী মুখ এগুলো পরে ভাবা যাবে, কিন্তু ওই নেতৃত্ব যারা অনুগামী আছেন, ওই নেতা বা নেত্রীর অনুগামী যারা আছেন তারা বলছেন তাদের নেতা বা নেত্রী আগামী দিনে জোটের মুখ হবে, প্রধানমন্ত্রী মুখ হবে। আচ্ছা, এত কিছুর মধ্যে কি আদৌ এই জোট সম্ভব? আসুন আজকে এই নিয়ে আলোচনা করি। আজ আমাদের আলোচনার বিষয় যে কথা বলছিলাম, 3.5 মাস পর দিল্লিতে জোটের বৈঠক। চতুর্থ বৈঠকে এই মুহূর্তে রয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো। সেমিফাইনালে হোঁচট খেয়ে এখন ফাইনালের প্রস্তুতি, অনেকে তেমনটাই ব্যাখ্যা করছেন। 3 রাজ্যে কংগ্রেসের হার এই বৈঠকে কি কোনো ছাপ ফেলবে? বৈঠকের শুরুতেই মমতাকে নালিশ করেছেন অখিলেশ যাদব, যেমনটা সূত্র বলছে। কংগ্রেসের ভূমিকা নিয়ে নালিশ করেছেন সপা নেতা। আমরা দেখেছিলাম এই 5 রাজ্যের নির্বাচনে সেখানে সমাজবাদী পার্টি আর কংগ্রেসের মধ্যে রীতিমতন একটা বাকযুদ্ধ, তির্যক মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ। এদিকে মমতাকে মুখ করতে কৌশলী তৃণমূলের চাপ। বাংলায় যে 42টা আসন আছে এখানে জোটের ফর্মুলা কি হবে? সিপিএমের সঙ্গে সমঝোতে আপত্তি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়ে দিয়েছেন। বাংলায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই কে বলছেন? বলছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মমতার সত্ত্বেই কি বাংলায় আসন রফা হবে? আমরা যাব, তবে তার আগে বেশ কয়েকটা রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি। মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন শোনাবো, অধীর চৌধুরী তিনি কি বলছেন, শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন, শুনুন পরপর। এটা কোনো সর্বভারতীয় ক্ষেত্রে কোনো নির্বাচনী সমঝোতা হবে না। এক একটা রাজ্যের এক একটা পরিস্থিতি, সেখানে রাজ্যভিত্তিক বাস্তবতা দাঁড়িয়ে আসন সমঝোতা হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল উভয়কে হারাতে হবে, তা নাহলে বিজেপি রাজনীতি আর তৃণমূল রাজনীতির মধ্যে কোনো তফাৎ নেই। আজকে ইন্ডিয়া বৈঠক করি, কালকে তিনি গিয়ে আবার মোদিকে গিয়ে বলবেন যে ভাইপোকে ছেড়ে দাও, তার জন্য কি করতে হবে বলো। আমি তো আর সেখানটা ডিসকাশনে থাকছি না, যারা থাকবে তাদেরকে জিজ্ঞেস করবেন। আমার ডিসকাশন অনেক আগে বলে দিয়েছি যে আমি আমার জায়গায়, আমরা কারোর দয়াতে নির্বাচনে লড়তে রাজি না। আমি আমার হিম্মতে লড়বো, কংগ্রেসের হিম্মতে লড়বো। অনেকবার বলেছি, মুখস্থ করে নিন, ভালো করে লিখে নিন, রেজিস্টার্ড করে। কোনো পর্যন্ত জোটের মুখ ঠিক করা নিয়ে নিজেদের মধ্যে বক্সিং শুরু করে দিয়েছে। এরপরে কি করবেন দেখুন আগে, তারপর তো জোট তৈরি করবেন। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এক। অধীর রঞ্জন মানুষের মনোরঞ্জন করবার চেষ্টা করেন পশ্চিমবঙ্গে। উনি যদি সত্যিই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চান, পশ্চিমবঙ্গের মানুষকে একটু স্বস্তি দিতে চান, তাহলে যে মঞ্চ থেকে লড়াই করছেন সেখান থেকে এটা করা যাবে না, এটা ওনাকে বুঝতে হবে। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জোট বৈঠকের আগে ঠিক কি বলেছেন শোনাই একবার। 1-2 political parties may not agree, but majority of the political parties, if they are agreed for seat sharing 1-to-1, then automatically everybody will come together. Principally, I don't have any grievances against of anybody. Not even against the communists. Ideology differences, because they are working with BJP. But instead of that, I don't have any motto or any vendetta not to work with anybody. I can work with anybody. I don't have any problem. If somebody has a problem, I cannot give the medicine. Will you work with the left also? I don't have any problem. I told you also earlier also. মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 2-1টা রাজনৈতিক দল হয়তো এগ্রি করবে না, কিন্তু বাকিরা এগ্রি করবেন, একের বিরুদ্ধে এক ফর্মুলা। আসুন আজকে এই নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন 3 জন বিশিষ্ট অতিথি। আমার ডান দিকে রয়েছেন আইনজীবী, বিশিষ্ট আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়, মণিশঙ্কর বাবু স্বাগত। বাঁ দিকে রয়েছেন বিজেপির তরফ থেকে শতরূপাদি স্বাগত। ভার্চুয়ালি আলোচনায় যোগ দিয়েছেন অধ্যাপক এবং বিশ্লেষক ঝন্টু বড়াইক। ঝন্টুবাবু আপনাকেও স্বাগত। একে যায়। ঝন্টুবাবু, আমরা তো 4 জনের বক্তব্য শোনালাম, বক্তব্য নিয়ে পরে আসি। বরং আজকে দিনের একটা সেরা খবরের দিকে একটু নজর রাখি। আপনি নিশ্চয়ই জানেন
কংগ্রেসের তরফ থেকে আজকে একটা কমিটি গঠন করা হয়েছে, 5 জন সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে যারা শরিকদের সঙ্গে এই আসন নিয়ে দর কষাকষি করবেন। কারা কারা রয়েছেন চট করে বলে দিই। রয়েছেন ভূপেশ বাঘেল, অশোক গেহলট, মুকুল ওয়াসনিক রয়েছেন, সালমান খুরশিদ রয়েছেন, মোহন প্রকাশ রয়েছেন। চন্টুবাবু, সরাসরি প্রশ্ন, মহুয়া ইস্যুতে আমরা দেখেছিলাম সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন অধীর চৌধুরী, লোকসভার কংগ্রেসের দলনেতাও বটে। আমরা সাংসদ সাসপেন্ড হলেন, সেখানে অধীর চৌধুরীকে দেখেছিলাম সবার আগে সরব হতে। সেই অধীর চৌধুরীর মতন মানুষরা কিন্তু এই 5 জনের কমিটিতে নেই। জন্টুবাবু, এখানেই তো অনেক কিছু পরিষ্কার। না, পরিষ্কার কি হলো মানে সেটার চাইতে বড় হচ্ছে, দেখুন এই ধরনের কমিটিগুলো ধরে নিলাম যে নামগুলো আপনি বললেন কংগ্রেসে খুব প্রবীণ তারা, এবং তারা বিভিন্ন রাজ্যের দায়িত্বে সাকসেসফুলি সামলেছেন একটা সময়। শুভজিৎ, শোনা যাচ্ছে তো পুরো? হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু সমস্যাটা যেখানটা দাঁড়িয়ে যে এই ধরনের কমিটিগুলো কেন 5টি রাজ্যে নির্বাচনের আগে কংগ্রেস করলো না? কারণ সেই সময় তো শরিকদের, আমি যতদূর জানি শরিকদের কোনো কথাও শোনা হয়নি, বরং অনেকেই আছে মণিশঙ্কর বাবুদের যে দল প্রতিনিধিত্ব করে, তারা হাতে পায়ে ধরার পরেও তাদের প্রভাবিত বা তাদের যেতে যাওয়া আসনগুলোতে একটা সিটের সাথে কংগ্রেস কিন্তু শেয়ার আপ করেনি, নালে এই সিটের এই রেজাল্ট গুলো হয় না। দ্বিতীয়, শুভজিৎ, আমি একটা কথা বলি, আমি কিন্তু এই যে আজকের যে জোট এবং লিডার, কে দলের মুখ্য থাকবে, কে বাগডোর সামলাবে, অর্থাৎ নেতাকে, এই কথাটা কিন্তু ঠিক 19-এর ভোটের আগে দেখেছিলাম, এবং ঠিক 19-এর ভোটের চিত্রনাট্যটাই রিপিটেশন হচ্ছে কার্যত। কারণ মমতা ব্যানার্জি ঠিক জোটের সেই ভোটের ঠিক প্রাক্কালে শুধুমাত্র লিডারের পোস্টে জোটটা ভেঙে দিয়ে বেরিয়ে এসেছিল, এবং যদিও কংগ্রেস সেই সময় হাইয়েস্ট ভোট পেয়েছিল সেই বিরোধী মুখ হিসেবে, 19% আমার খেয়াল আছে পুরো। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যখন ভোট রাজনীতি, জোট রাজনীতির কথা বলছেন, তাহলে কিন্তু যেমন কংগ্রেস যেটা করেছে ভোটের সময় জোটেরকে পাত্তা দেয়নি, ঠিক একটা সেমি রিহার্সাল তোমার কথা অনুযায়ী মানেনি, ঠিক এটাও ঠিক। 24-এর ভোটের আগে যে জোট হচ্ছে সেখানে মমতা ব্যানার্জি এই ধরনের স্টেটমেন্টটা কার্যত কিন্তু পলিটিক্যাল স্টেটমেন্ট, তার কিন্তু এই জোট নিয়ে কোনো আন্তরিকতা আমি কার্যত দেখতে পাচ্ছি না। এখানে 3টে অ্যাসপেক্ট আপনি 2019-এর জোটের কথা বলছিলেন, 2019-এর একটা তারিখ আমার মনে পড়ে যাচ্ছে, এই আমাদের কলকাতা ব্রিগেডে 19শে জানুয়ারি 2019 দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী তারা এক জায়গায় হয়েছিলেন সেই সময়, কিন্তু তারপরেও দেখেছিলাম সেই জোট কিন্তু ধোপে টেকেনি একেবারে ভোটের ফলাফলে যদি বলতে হয়। মণিশঙ্কর বাবুর কাছে একটু যাই। মণিশঙ্কর বাবু, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম তিনি ক্লিয়ার করে দিয়েছেন জোটের বিষয়ে আন্তরিক রয়েছেন, এবং 2-1টি রাজনৈতিক দল ছাড়া তিনি আশা করছেন বাকি সবকটা রাজনৈতিক দল একের বিরুদ্ধে এক ফর্মুলা যাবে। এই 2-1টা রাজনৈতিক দল কারা? তৃণমূল কংগ্রেস যে রাজ্যের শাসক সেই রাজ্যের বিরোধী দল কি, মানে কংগ্রেস, সিপিএম এরা কি? না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখুন, এখন বিজেপি বাদ দিয়ে বাকি যে দলগুলো আছে সেইগুলো যদি এককাট্টা হয়ে যায় এবং কারোর মধ্যে কারো যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে এবং কোনো মতানৈক্য না থাকে, তবুও যদি দেখা যায় যে একটা দেশের একটা যারা সরকার চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকার, তারা কিছু ভালো কাজ করছেন, তাহলেও কিন্তু সব জোটে সবাই একসঙ্গে থেকেও কিন্তু কোনো ফল হবে না। কিন্তু এটা আমরা ভেবেছিলাম, কিন্তু এই ভোটগুলো 3টে রাজ্যে জেতার পর, আগেও আমরা দেখেছি যেরকম বিজেপি নিতে, তারপরে যে কাণ্ড কারখানাগুলো আমরা দেখছি, তাতে কিন্তু প্রত্যেকটা দলকে, মানে বিরোধী দলকে আরও জোট করতে কিন্তু সহযোগিতা করেছে। আমরা দেখেছি পার্লামেন্টে কি হচ্ছে, কি সাসপেন্ড হচ্ছে। এটা কিসের ভিত্তিতে বলছেন? আমি যেটা বলছি, মহুয়া ইস্যুতে আমরা দেখেছিলাম সবকটা রাজনৈতিক দল এক জায়গায় এসেছিল, অধীর চৌধুরী নেতৃত্ব দিয়েছিলেন, অধীর চৌধুরী স্পষ্ট করে দিয়েছিলেন ইস্যুর জন্য, মানে মহুয়া মৈত্রের সঙ্গে যা হয়েছে তিনি তার বিরোধিতা করছেন। আমি বলছি কোনো এমন না তৃণমূলের পাশে দাঁড়াচ্ছেন। আসবো মণিশঙ্কর বাবু, তবে জোটের আরো একটা একেবারে ভেতরকার খবর সামনে এসেছে, সূত্র মারফত পাওয়া যাচ্ছে। আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর পিউ রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। পিউদি, কি জানা যাচ্ছে? শুভজিৎ, দেখো, যেটা মনে হচ্ছিল অনেকটা আগে থেকেই যে এই জোট বৈঠক হওয়ার আগে যেভাবে তাল কাটছিল বারবার, বিশেষ করে 5 রাজ্যের ভোটের পর, জোটে কি তার কোনো প্রভাব পড়বে না, মানে জোট বৈঠকে কি তার কোনো প্রভাব পড়বে না, যতটুকু ভিতরের খবর এখনো অবধি সামনে আসছে তাতে কিন্তু প্রভাবটা পড়ছে, তা খুব স্পষ্ট। যেমন বৈঠক যখনই শুরু হয় তখনই আমরা দেখেছি সমাজবাদী পার্টি তারা একদম অপ্রিয় প্রসঙ্গ তুলেই শুরু করে, কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খুব ক্লিয়ার করে দিয়েছিলেন তার অবস্থান, যে যেখানে যার শক্তি বেশি, অর্থাৎ ওই একের বিরুদ্ধে এক যে ফর্মুলাটা তিনি বারবার বিশ্বাস করতে চেয়েছেন এবং এগোতে চেয়েছেন, সেটার ওপর খুব জোরালো ভাবে ট্রাস্ট দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ যা যা বিষয়গুলোতে কংগ্রেসের ওজোর আপত্তি ছিল এতদিন, কোথাও 5 রাজ্যের নির্বাচনে
ভরাডুবির পরে, বিশেষ করে এই হিন্দি বেল্টে ভরাডুবির পরে কংগ্রেসকে বুঝিয়ে দেওয়ারও একটা যেন বৈঠক আজকের এই জোটের মিটিংটা, যে বাকি শরিকদের মতামতের গুরুত্ব আছে এবং সেটা দিতে হবে। অখিলেশ যেরকম বলেছেন যে এখানে কংগ্রেস কি করেছে, কংগ্রেস ভোটের সময় জোট নিয়ে কতটুকু ভেবেছে, জোটটাকে সাবসাইড করে রেখেছিল, ঠিক যে কথা প্রকাশ্যে ভোট প্রক্রিয়া চলাকালীন বলেছেন। বৈঠক এক্স্যাক্টলি ওই অপ্রিয় প্রসঙ্গ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কংগ্রেসকে বেঁধার বৈঠক। এখন অব্দি যতটুকু খবর বাইরে আসছে বাকি শরিকরা কিন্তু সেটাও করছে। মানে এই বৈঠকে যদি জলমাপার বৈঠক হয় তাহলে কিন্তু কংগ্রেসকে খুব ক্লিয়ার মেসেজ বাকি দলগুলো দিচ্ছে যে এই বৈঠকে কংগ্রেস কোনো আপার হ্যান্ড নেওয়ার জায়গা নেই, তাদেরকেও এক আসনে বসতে হবে, বাকিদের মতামতের সঙ্গে তাল মিলিয়েই চলতে হবে। এখন দেখার সোনিয়া রাহুল কতটুকু সেটা করতে পারেন, আদৌ করতে পারবেন কিনা। এখনো বেশ খানিকটা এগিয়েছে, আমরা জানি না এরপর আর কি কি অপ্রিয় প্রসঙ্গ ফেস করতে হবে কংগ্রেসকে। তবে এটা এমন নয় যে জোটের বাকি শরিকরা খুব ঐক্যবদ্ধ, তাদেরও কিন্তু পার্সোনাল অ্যাসপিরেশন এবং নিজের নিজের রাজ্যের জোটের সমীকরণ, পলিটিক্যাল সমীকরণ, সেগুলোকেও টেবিল করা হচ্ছে। সুতরাং জোট যে খুব মসৃণ পথে এগোচ্ছে অন্তত এই বৈঠকে, সে দাবি এখনই একেবারেই করা যায় না। শুভজিৎ, ধন্যবাদ পিউদি। মণিশঙ্কর বাবু আপনি বলছিলেন এবং আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর পিউরা যে কথা বললেন যে খুব যে মসৃণভাবে আজকের এই বৈঠক এগোচ্ছে এমনটা কিন্তু বলা যাবে না। ব্যাপারটা হচ্ছে যে যত এগিয়ে আসবে ভোটটা তত তো এটা প্রকাশ পাবে কি হচ্ছে। তবে একটা জিনিস তো ঠিকই যে একটা দিল্লির থেকে বসে কোন রাজ্যে কীরকমভাবে আসন সমঝোতা হবে এটা ঠিক হবে না। যারা যে রাজ্যে যে পার্টিগুলো আছে তারা বসেই ঠিক করবে, ফলে রাজ্যে আচ্ছা ধরুন আমি একটা কথা বলি, এখানে অধীর চৌধুরী বলছেন যে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন, এটা একটা রাজ্য গেল। ওখানে কমলনাথ বলেছিলেন, আমি বলি না, আমি প্রশ্নটা শেষ করি। আপনি বললেন তো যে দিল্লিতে বসে করা যাবে না, সেটা রাজ্যে কি সমীকরণ, খুব ভালো কথা। আপনার কথার প্রসঙ্গে আপনার কথাকে মান্যতা দিয়ে আমি বলছি, এখানে অধীর চৌধুরী বলছেন তৃণমূলের সঙ্গে আমরা যাব না, এখানে মোহাম্মদ সেলিম বলছে তৃণমূলের সঙ্গে আমরা যাব না, পশ্চিমবঙ্গ গেল। মধ্যপ্রদেশে কমলনাথ বলছেন কে অখিলেশ ভকিলেশ, তার মানে মধ্যপ্রদেশে তারা সমাজবাদী পার্টির সঙ্গে যাবেন না। কেরালায় বাম কংগ্রেস দীর্ঘদিনের লড়াই, এই লড়াই আমরা দেখেছিলাম ইউপিএ 1 যে তৈরি হয়েছিল তার আগেও ছিল, এখন এবার সেই লড়াই হতে পারে। তাহলে লাভটা কি এই সব বৈঠক করে? প্রত্যেকটা দলের একটা হাইকমান্ড আছে। আমি যেটা বলতে চাইছি, দিল্লির থেকে বলে দেবে না যে কৃষ্ণনগরে কে দাঁড়াবে, কিন্তু দিল্লির থেকে বলে দেবে যে এইখানে সমঝোতাটা কাদের মধ্যে হবে, কারা ঠিক করবে, কংগ্রেসের কে প্রতিনিধিত্ব থাকবে। অধীর চৌধুরী যদি বলে দেয় এখানে সমঝোতা হবে না, এরকম তো আমরা অনেকবার দেখেছি। অধীর চৌধুরী বলেছে দিল্লির থেকে, আবার ওখানে অন্যরকম কথা বলেছে। এখানে আপনি বলছেন যে মোহাম্মদ সেলিম বলেছে, ওখানে প্রকাশ কারাত বিন্দা কারাত অন্যরকম কথা বলেছে। ফলে হাইকমান্ডের কথা মানতে বাধ্য। যদি না মানে তাহলে দলের অনুগত সৈনিক কি তিনি নিজে ডিসিশন নিতে পারেন যে এখানে কি জোট হবে কি জোট হবে না? অধীর চৌধুরী যদিও অনেক দিনের উনি সাংসদ, কিন্তু উনি তো ডিসিশন নিতে পারেন না, তার তো একটা হাইকমান্ড আছে। এইগুলো কোনো কথা নাই, এটা একটা নিজস্ব কথা। যেমন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কথা, গোয়াতে যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী হেভিওয়েট নাম, তারা মানবেন তো? যেমন আমি তৃণমূলের হয়ে কথা বলছি, আমার কথাই কি শেষ কথা? আমি আমার একটা ভাবনা চিন্তা বলছি, অধীর চৌধুরী তার ভাবনা চিন্তা বলতে পারেন, তিনি বলতে পারেন না জোট হবে কি হবে। শোতে আমি একটু রেগেই যাই যে তুমি আমার কথা বলতে দিচ্ছ না, কিন্তু আমি খুব খুশি হচ্ছিলাম। আমি প্রথমে তো ঝন্টুর কথা শুনলাম, তারপর এখন মণিশঙ্কর বাবুর কথা শুনলাম, এবার ফাইনালি আমি একটু 2-4টে ছোট কথা বলি। এক হচ্ছে, যখন বড় হচ্ছিলাম তখন থ্রু আউট মাই গ্রোয়িং ইয়ার্স একটা কথা শুনতাম যে পলিটিক্স মেক্স স্ট্রেঞ্জ বেড ফেলোস। কিন্তু এখন দেখছি, মানে তার মানেটা আমি খুব ছোট করে ব্যাখ্যা করে দিচ্ছি, বিভিন্ন আইডিওলজির লোক পলিটিক্সের খাতিরে এক হতেই পারে, কিন্তু এখন দেখছি বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার, মানে যত চোর এক ছত্রে এক হও, এক ছাতের নিচে সব যত চোর এক হও। সেটা একটা ফ্রেমে তোমাদের এই প্রতিবেদনে আমি দেখছিলাম, এবং এই প্রথম নয়, ইন্ডি জোট মানে চোরেদের জোট, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডি জোটে চোরেদের মধ্যেও বিভিন্ন রকমের অমিল আছে। এটা যে এক্ষুনি পিউ খুব সুন্দর করে বলছিল যে কংগ্রেসকে তারা প্রায় এখন পরিষ্কার করে বলছে গেট অফ ইউর হাই হর্স, ঔদ্ধত্য ছাড়ো, এবার একটু অন্যদেরও শরিক করো। মণিশঙ্করবাবু খুব সুন্দর করে অনেকগুলো যদির কথা বললেন, কিন্তু সবকটাই আমি বলবো ভেরি ইউফোরিক। যদির কথা নদীতে এই জোটের যা নমুনা, আমরা এই প্রথমবার নয়, যতবারই একটা লোকসভা আসে ততবারই ওদের মনে হয় এবার একটা জোট করা দরকার। কিন্তু এখন যে কজন আমরা দেখছি জোটের মধ্যে, প্রথমত সর্বভারতীয় বলে যারা বিশাল নিজেদের বড় মনে করে, তারা সর্বভারতীয় কেন, এখন পশ্চিমবঙ্গেও তাদের অবস্থা খুব খারাপ, একের পর এক লোকজন জেলে চলে যাচ্ছে। অথচ মাননীয়া পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছে আই উইল লিড দি ইন্ডি জোট। ওনাদের ভাষায় কি বললো, এই যে ওনার যে লিড করার যে অ্যাসপিরেশনটা, এই অ্যাসপিরেশনটা যে কজন পাশাপাশি বসে আছে,
মমতা ব্যানার্জি, তার পাশে রাহুল গান্ধীর পাশে সোনিয়া গান্ধী, ন্যাচারালি রাহুল গান্ধীকে চাইবে লিড করতে, শরদ পাওয়ার, এবং প্রত্যেকেই চাইছে যে আমার নেতা বড় নেতা হবে এবং আমার নেতাই প্রধানমন্ত্রী হবে। দিস ইজ দ্য বেসিক থিং। এই জোটের কোনো দিন ওটা টিকবে না। দুদিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা চ্যানেল জিজ্ঞেস করেছিল যে আপনি ইন্ডি জোটের বিষয়ে কিছু বলুন, আপনারা চিন্তিত কি না। বলে কোথায় ইন্ডি জোট? কোন রাজ্যে, আজকে মণিশঙ্করবাবু রাজ্য নিয়ে ইকুয়েশন বলছিলেন, একটা কোন রাজ্যে, সরি শুভজিৎ আমি শুনতে পেলাম না, কি বললেন? ছবিগুলো উঠে আসছে আপনারা একেবারে চিন্তিত নন? মোহাম্মদপুরে দেখেছিলাম সংসদের কথা করেছিলেন একটা জোটবদ্ধ ছবি, আজকে সকাল থেকে জোটবদ্ধ ছবি, চিন্তিত নন আপনারা? থ্যাংক ইউ শুভজিৎ পার্লামেন্টে যাবার জন্য। আজকে পার্লামেন্টে কেন লাস্ট 2-3 দিন ধরে আমরা যেটা দেখছি, প্রথমত যেটা স্মোক স্কেয়ার যেটা হয়েছে, আমি একদম জোটের আলোচনাই বলছি। এটা নিয়ে হঠাৎ করে জোট বেঁধে এরা পার্লামেন্টকে উত্তপ্ত করতে ব্যস্ত। তো এই যদি হয় যে নেশনের ইন্টারেস্ট তারা চাইছে না, তারা প্রপার ইনভেস্টিগেশন চাইছে না, তারা স্পিকারের কথাও শুনতে চাইছে না, তো একটা জোটের বেসিসে যদি হয় যে আমরা দেশের কথা ভাববো না, আমরা নিজেদের দিকটা দেখব। আজকে যেটা কল্যাণ ব্যানার্জি নাটক করে মাননীয় উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাকে মিমিক করছে, তার তো তুমি তাকে পছন্দ নাই করতে পারো, কিন্তু প্রত্যেকের একটা চেয়ার আছে। শেষ হয়নি এখানে রাহুল গান্ধী তার ভিডিও করছে। এই যদি জোটের নমুনা হয়, তুমি আমি কেন কোন মানুষ ভারতবর্ষে তাদের তাহলে পার্লামেন্টে যে নিরাপত্তার যে গলদ, এটাকে আপনি ছোট পার্লামেন্ট নয় মণিশঙ্করবাবু, আমরা জোটে আছি, বললেন যে হাওমা করে পড়েছে, তাহলে পার্লামেন্টটা নিজের দেশে যদি আটকাতে না পারে, ঝন্টুবাবুর কাছে একটু যাই। আজকে পার্লামেন্ট নয় আলোচনা প্লিজ, আজকে পার্লামেন্ট নয় আলোচনা, ডাইভার্ট হয়ে যাচ্ছে। দর্শকরা বসে আছেন জোটের আলোচনা শোনার জন্য। ঝন্টুবাবু হাত তুলেছেন, আপনি কি বলবেন আমি জানি না, আপনি বলবেন, কিন্তু ঝন্টুবাবু আর কয়েকটা ইনপুট আমি দিয়ে দিই, আমাদের দর্শকরা এই মুহূর্তে রয়েছেন। এই 3 মাস ধরে কি আমরা দেখেছি, একটা তো অখিলেশ বলেছেন, কমলনাথ অখিলেশ যাদব বলেছেন সমাজবাদী পার্টি একা লড়াই করবে, এটা গেল মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ। এর পাশাপাশি আমরা দেখেছি আম আদমি পার্টি, যাদের জন্মই হয়েছে কংগ্রেসের বিরোধিতা করে, তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন আমরা উত্তর ভারতের প্রধান বিরোধী দল। হ্যাঁ নিঃসন্দেহে উত্তর ভারতের সংগঠন বাড়ছে, দিল্লি এবং পাঞ্জাবের মতন জায়গায় তাদের সরকার রয়েছে। ঝন্টুবাবু, আরবিন্দ চলে যাচ্ছে জেলে। হ্যাঁ, প্রথমেই বলি, দেখো ৭৭-এ ইন্দিরা গান্ধীকে সরাতে জনসংঘের সাথে জ্যোতিবাবুকে হাত মিলাতে হয়েছিল, আর ঠিক ৮৮-তে ভিপি সিং সরকার রাজীব গান্ধীকে সরাতে গিয়ে জনসংঘ মানে তৎকালীন বিজেপির সাথে কিন্তু জ্যোতিবাবু বা সিপিএমকে হাত মারাতে হচ্ছে। অর্থাৎ আমি বলছি দুটো ভিন্ন পোলের এক জায়গায় আসা একটা জোট রাজনীতি প্রথম এবং প্রধান ধর্ম এবং মাল্টি পার্টি ডেমোক্রেসিতে এটা। বেশ ঝন্টুবাবু, আসবো আপনার কাছে, আসবো। এই মুহূর্তে আরো একটা ভয়ঙ্কর খবর, গুরুত্বপূর্ণ খবর। হাওড়া ডুমুরজলা অগ্নিকাণ্ড, ভয়াবহ আগুন, দেখাচ্ছি ছবি দেখুন, ভয়ঙ্কর আগুন। সবার আগে TV9 বাংলার পর্দায় ডুমুরজলা অগ্নিকাণ্ড, ডুমুরজলা বস্তিতে ভয়াবহ আগুন, ছবি দেখেই বুঝতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত কারণ জানা যায়নি, ভয়ঙ্কর ছবি। আমরা আসবো আলোচনায়। ঝন্টুবাবু থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ করুন। ঠিক এই যে শুভজিৎ, বিপরীত পোলের পার্টি, মাল্টি পার্টি ডেমোক্রেসিতে এটাই স্বাভাবিক ঘটনা, কিন্তু সমস্যাটা হচ্ছে এই বিভিন্ন মতাদর্শ, যেখানে একটা মতাদর্শ আরেকটা মতাদর্শের সাথে লড়াই করেই জন্ম হয়েছে, যেমন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেই তো তৃণমূলের অস্তিত্ব জন্মেছে। এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম স্টেজ আনার যে সাংগঠনিক বোর্ডটা ৭৭ থেকে আজ অব্দি, অর্থাৎ যেটাকে তোমরা বলছো ভারতবর্ষের মাল্টি ডেমোক্রেসিতে জোর, সেটা কার্যত এখনো পর্যন্ত সাকসেসফুলি এক্সপেরিমেন্টালি হয়নি বলেই কিন্তু মানুষ কনসলিডেটেড একক পার্টির উপরে ভরসা করা শুরু করেছে। আমি আবারও বলছি, ধারাবাহিকতা কিন্তু এখনো পর্যন্ত কার্যকরী হয়নি বলেই কিন্তু এখনো মানুষ একক পার্টি হিসাবে দেখবে। এইবারও 5টা রাজ্যের নির্বাচনে কিন্তু একটা ওয়ান লিডার বেসেই কিন্তু ভোটটা বেরিয়ে এসেছে। আমি ঝন্টুকে একটুখানি ছোট করে কারেক্ট করতে চাই। 1977 এর জোটটা ঠিক জোট ছিল না, ওখানে জনসংঘ আলাদা লড়েছিল, সিপিএমও আলাদা লড়েছিল, তো সেটার সঙ্গে আমার মনে হয় না 2019 ইন্ডিয়া অ্যালায়েন্স তুলনা করা যায়। তুমি যথেষ্ট সিনিয়র বিশ্লেষক, আমি এটা তোমার কাছে। অসংখ্য ধন্যবাদ তিনজনকে, অসংখ্য ধন্যবাদ।